হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11। আজকে আমাদের টপিকটা হলো যে স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি। স্থানাঙ্ক জ্যামিতি বেসিক্যালি দেখ, তোরা কিন্তু ক্লাস 11এই করার আগেই ক্লাস 9-এ বা 10-এ করে এসছিস কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি। একটু যদি ভালো করে রিওয়াইন্ড করিস বিষয়টা নিশ্চয়ই মনে পড়বে যে কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি বিষয়টা। তো আমি একটু ডিসকাশনে চলে আসি। ব্যাপারটা কি, পুরো বিষয়টাই দেখবি কিছু বিন্দু নিয়ে খেলা বলতে পারিস। আমরা যদি বেসিক গ্রাফ থেকে শুরু করি, ব্যাপারটা এরকম থাকে যে এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, যে কোনো একটা বিন্দুকে আমরা এক্স কমা ওয়াই বলতে পারি, তাই তো? এখন যেখানে এই এক্সটা দিয়ে কী বোঝায়, ভুজ বোঝায় সেই বিন্দুটার, আর ওয়াই দিয়ে কী বোঝায়, কোটি বোঝায়, যেটাকে ইংলিশে বলছে অ্যাবসিসা আর এটাকে বলছে অর্ডিনেট। ইংলিশ টার্মিনোলজিগুলো সবসময় মাথায় রাখবি, ভবিষ্যতে সাহায্য হবে। তো যাই হোক, এখন যে বিষয়টা দেখবি যে এই যে ভুজ, সেটা অ্যাকচুয়ালি এই বিন্দুটার কাকে রিপ্রেজেন্ট করে, সেই বিন্দুটা থেকে যদি আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করি, সেই লম্বটা এক্স অক্ষতে ঠিক যে জায়গায় গিয়ে ছেদ করবে, আমাদের এই যে এখানে এক্স আর ওয়াই অক্ষের ছেদ বিন্দুকে কী বলে, মূলবিন্দু, তাই তো? মূলবিন্দু থেকে ঠিক এই জায়গা পর্যন্ত দূরত্বটা কী হয়, ঠিক অতটা হবে। মানে এখানে মূলবিন্দু থেকে এক্স অক্ষ পর্যন্ত, এক্স অক্ষের ওই বিন্দু পর্যন্ত দূরত্ব হলো এক্স ইউনিট, আর এই বিন্দু থেকে যদি আমরা ওয়াই অক্ষের উপর লম্ব টানি, তাহলে মূলবিন্দু থেকে ঠিক এই পর্যন্ত দূরত্বটা কি, ওয়াই ইউনিট। মানে যদি এরকম হয় ব্যাপারটা যে এখানে একটা বিন্দু আছে 2,3, তাহলে এক্স অক্ষের উপর আমরা লম্ব টানতে পারি, তাহলে এই যে এইটা হলো মূলবিন্দু, যেখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করছে, সেটা হলো আমাদের কি, মূলবিন্দু, বা যার স্থানাঙ্ক বলা হয় কি 0,0, তাই তো? এগুলো তোদের নলেজে অলরেডি আছে, আমি এইটুকু ধরে নিচ্ছি, মাধ্যমিক পর্যন্ত এই নলেজকে দেওয়া হয়। তো বেসিক্যালি সেইটাকে আমি একটু ক্যারি ফরওয়ার্ড করছি, বা পুরোনো জিনিসগুলোকে একটুখানি রিক্যাপিচুলেট করছি, ঠিক আছে? যাকে বলে পূর্ব পাঠের পুনরালোচনা, আর কিছুই না। তো পুনরায় একবার আলোচনা করে দিই। তো যেটাই বলছিলাম যে মূলবিন্দু থেকে এই যে এই বিন্দুটার যেখানে গিয়ে লম্বভাবে গিয়ে ছেদ করছে, এই বিন্দুটা, মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কী হবে, 2 ইউনিট, যেহেতু এখানে ভুজটা হলো 2 আর কোটিটা কী আছে, 3। তাই এই বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর যদি একটা লম্ব টানি, তাহলে এই ডিস্টেন্সটা কী হবে, এই ডিস্টেন্সটা হবে আমাদের 3। তাহলে এটা হলো 2 ইউনিট, এটা হলো 3 ইউনিট। তো এই বিষয়টা সবসময় মাথায় রাখবি। এবার যে স্থানাঙ্ক জ্যামিতির মূল বিষয়টাই কি, দেখ, এমন জ্যামিতি যা কি স্থানের অঙ্কের হিসাবে ক্যালকুলেশন হয়। শুধু জ্যামিতি আমাদের কিন্তু বিভিন্ন শেপ নির্ভরশীল হয়, মানে কোনো একটা জ্যামিতিক ফিগার থাকে বা জ্যামিতিক আকার থাকে, ঠিক আছে, তার উপর বেস করে এগোতে থাকে। আর স্থানাঙ্ক জ্যামিতিতে কী হয়, ওই শেপ বা আকার থাকতে পারে বা নাও থাকতে পারে, এর বাইরে আরও অনেক কিছু থাকতে পারে, সে যে কোনো বস্তু হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে। সেই ক্ষেত্রে কি হয়, আমাদের মূল বিষয়টা হলো যে তার পজিশন, যে কোনো একটা বস্তুর পজিশন কী, বা আরেকটু ভালোবাসা এটা বলা যেতে পারে লোকেশন কী। বেসিক্যালি স্থানাঙ্ক জ্যামিতি যে এমন একটা জিনিস যার একটা হিউজ আউটকামস বা আউটলেটস রয়েছে, যার প্রয়োগ বা অ্যাপ্লিকেশন একটা বিভৎস স্তরে গেছে। তুই আজকের দুনিয়ায় দাঁড়িয়ে যে এই যে ওলা বা উবের ক্যাব আমরা বুক করছি, বেসিক্যালি একটা কি হচ্ছে ভাব, একটা ক্যাব জিপিএস সিস্টেমের মাধ্যমে অ্যাট ফার্স্ট সে দেখার চেষ্টা করছে যে বুকিংটা কোন জায়গা থেকে নিল। সাপোজ আমি যদি বুক করি, তাহলে প্রথমে কি দেখছে, সে আমার লোকেশনটাকে ট্রেস করছে। এই যে লোকেশন যে ট্রেস হচ্ছে, সেই লোকেশন ট্রেস হওয়ার পেছনে জিপিএস সিস্টেমটা রয়েছে, সেই জিপিএস সিস্টেমের মধ্যে পুরো স্থানাঙ্ক জ্যামিতি কাজ করছে। এমনকি আমার যে পজিশন ঠিক হচ্ছে তার পেছনে ওই ভূগোলে পড়েছিস অলরেডি, যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এই বিষয়গুলো নিশ্চয়ই পড়েছিস, লঙ্গিটিউড, ল্যাটিটিউড, আর বিভিন্ন ব্যাপার থাকে। তো সেগুলোর মাধ্যমে আমার একটা পজিশন ঠিক হয়। তো বেসিক্যালি সেই যে পজিশন বা এই লঙ্গিটিউড, ল্যাটিটিউড, অক্ষাংশ, দ্রাঘিমাংশ অ্যাকচুয়ালি একটু হায়ার কনসেপ্টের স্থানাঙ্ক জ্যামিতি, আর কিছু না। তো তার মাধ্যমে যে কোনো একটা উবের বা
ক্যাবে লোকেশন ট্রেস করে আমার কাছে চলে আসছে, এবং আমি কোথায় বুক করছি সেটাকেও লোকেশনটাকে ট্রেস করতে করতে এগিয়ে যাওয়া যাচ্ছে রাস্তা দিয়ে। এমনকি কেউ রাস্তা চিনুক বা না চিনুক, জিপিএস সিস্টেম আমাদেরকে এমন হেল্প করছে যে আমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারবো। তো ব্যাপারটা এরকমই, এবং এর বাইরেও আরও ভ্যারাইটিসভাবে স্থানাঙ্ক জ্যামিতির ইউটিলিটি রয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আরও ভ্যারাইটিসভাবে রয়েছে। তার ইউটিলিটি জিওগ্রাফি ফিল্ডে যেমন রয়েছে, তার ইউটিলিটি এরকমভাবে বাস্তব জীবনে রয়েছে, তার ইউটিলিটি আর অনেক জায়গায়, সাপোজ মানে যেখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন প্রয়োজন পড়ে, সে ইকোনমিক সেক্টর হতে পারে, সেটা ফিজিক্সের যে কোনো সেক্টর হতে পারে। হ্যাঁ, তো এমনকি বাস্তব জীবনেও অনেক কিছুর মধ্যেই মানে এমন অনেক বিভিন্ন অ্যাপস ইউজ করা হয়, তার মধ্যেও স্থানাঙ্ক জ্যামিতির বিভিন্ন ভূমিকা রয়েছে। তো ব্যাপারটা এরকমই। তো বিষয়টাকে খুব ভালো করে স্বচ্ছ ধারণা রাখার চেষ্টা করবি। এমনকি স্থানাঙ্ক জ্যামিতির উপর বেস করে বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে, আরও পরপর অনেক চ্যাপ্টার আসবে। যাদের কাছে বই রয়েছে তারা সূচিপত্রটা দেখতে পাচ্ছিস, দেখবি ওখানে সরল লেখা, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, অনেক কিছু চ্যাপ্টার রয়েছে। এমনকি তারপরে 3D জিওমেট্রি শুরু হয়, মানে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি বা 3 ডাইমেনশনাল স্থানাঙ্ক জ্যামিতি, এগুলো শুরু হয়। যাই হোক, এখানে যে আলোচনাগুলো আজকে করব এটা বেসিক্যালি 2 ডাইমেনশনালের উপরেই, এগুলো 3Dর উপরে নয়। 2 ডাইমেনশন মানে যেখানে দুটো অক্ষ থাকে, মানে এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে। যেই 3 ডাইমেনশন চলে আসবে তখন কী হয়ে যাবে, 3টে অক্ষ হয়ে যাবে, তাহলে কি এক্স ওয়াই জেড হয়ে যাবে। ঠিক আছে। তো বেসিক্যালি আরেকটা জিনিসও, যে যে ভেক্টরের ডিসকাশন যে বা ফিজিক্সে করছিস হয়তো, তো এই ভেক্টরের ডিসকাশন কিন্তু অ্যাকচুয়ালি এই জিওমেট্রিকে বেস করেই তৈরি হয়েছে। এবং আজকে দাঁড়িয়ে যে স্পেস রিসার্চ হচ্ছে, বিভিন্ন স্পেস রিসার্চ বা আমরা বিভিন্ন রকম কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছি বা যে কোনো কাজের ক্ষেত্রে, সেই জায়গাতেও কিন্তু এই 2D 3D জিওমেট্রি বা ভেক্টরের বিভৎস বড় ভূমিকা রয়েছে। তো এই নলেজগুলোকে খুব সুন্দর করে ভিউ তৈরি করার চেষ্টা করবে, ওই কারণে এগুলো অ্যাকচুয়ালি কিন্তু প্র্যাকটিক্যাল ম্যাথামেটিক্স, অ্যাপ্লিকেশন অফ ম্যাথামেটিক্স। ঠিক আছে। এটা বিভিন্ন সেক্টরে হায়ার জায়গায় বিভিন্নভাবে কাজে লাগতে পারে। তো যাই হোক, আমি মূল বিষয়টাতে চলে আসি এবার। তো বেসিক্যালি যেটা বলতে চাইছিলাম, দেখ, যে সাপোজ ভাব এখানটায় এরকম দুটো বিন্দু আছে, একটা ভাব এ নাম দিলাম আর একটা নাম দিলাম বি। এ বিন্দু স্থানাঙ্ক যদি হয় x1, y1, আর বি বিন্দু স্থানাঙ্ক যদি হয় x2, y2, তাহলে এ বি এই ডিস্টেন্সটার সূত্র কী হবে? এ বি এই ডিস্টেন্সটা মানে ঠিক এই জায়গা থেকে শুরু করে এইটুকু যে দূরত্বটা, সেটাই আমাদের কি এবি ডিস্টেন্স। এবি ডিস্টেন্স বোঝানোর জন্য এ বির উপরে একটা দাগ দিয়ে দেওয়া হয়, যে এতটাকুকে দূরত্ব বলছে। ঠিক আছে। তো এবি ডিস্টেন্স, এই ভ্যালুটা কি পাবো আমরা? এই সূত্রটা বলছে, এই সূত্রটা ওদের জানা সূত্র, অলরেডি জানিস হয়তো, √(x1 - x2) তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। রুটের ভেতরে x1 - x2 মানে কি, ভুজ দুটোর বিয়োগফল তার হোল স্কোয়ার, প্লাস কি হবে, কোটি দুটোর বিয়োগফল তার হোল স্কোয়ার। এই যে ভ্যালুটা পাবো, টোটালটা রুটের মধ্যে আছে, পুরোটা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটা হলো কি এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব। ওকে। এখন যদি দেখা যায় যে যে কোনো একটা বিন্দু, ভাব মূল বিন্দুকে রিপ্রেজেন্ট করছে, মানে 0,0, তাহলে ব্যাপারটা কি হবে? ভাব এ বিন্দুর জায়গায় অ্যাকচুয়ালি মূল বিন্দু আছে, মানে ও বিন্দু আছে, যার স্থানাঙ্ক 0,0, আর বি বিন্দু দূরত্ব আমরা বের করতে চাই, মানে ও থেকে অ্যাকচুয়ালি এবার কী বের করবো, বি বের করবো, তাই তো, মানে ওবি ডিস্টেন্সটা কত হবে। ওকে। সেই ক্ষেত্রে দেখ বিষয়টা কেমন দাঁড়াবে, x1-এর জায়গাগুলোতে 0 বসিয়ে দে, y1-এর জায়গাগুলোতে 0 বসিয়ে দে, তাহলে দেখ ওবি ডিস্টেন্সটা খুব স্বাভাবিকভাবে কেমন আসছে, √(-x2 হোল স্কোয়ার). কোনো মাইনাসে যদি স্কোয়ার করি আলটিমেটলি সেই মাইনাস থাকে না, তাহলে কী হবে, x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এই যে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার করলাম, এই ভ্যালুটাই হলো মূলবিন্দু থেকে বি বিন্দু দূরত্ব। তাহলে মরাল অফ দ্য টপিক কী দাঁড়ালো, যে বি বিন্দু স্থানাঙ্ক যেটা আছে সেখানে ভুজ আর কোটি স্কোয়ার করে যোগফলে রুট, ভুজ এইটা, কোটি এইটা, তার স্কোয়ার করে যোগ করে রুট। তাহলে খুব স্বাভাবিকভাবে যে কোনো বিন্দুর যদি মূলবিন্দু থেকে দূরত্ব বের করতে চাই,
তাহলে কি করব, সেই বিন্দুর ভুজ আর কোটির স্কোয়ারের যোগফলের রুট ওভার যদি আমরা করি, তাহলে মূল বিন্দু থেকে পার্টিকুলার সেই বিন্দুর দূরত্ব আমরা পেয়ে যাব। ঠিক আছে, হয়ে গেল ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখ আসি যে কোনো একটা বিন্দু যদি অন্য দুটো বিন্দুকে যে সরলরেখা যুক্ত করেছে সেই সরলরেখাকে একটা ছেদ করে, মানে আমি বলতে চাইছি এরকম ভাব, এরকম একটা সরলরেখা আছে, এখানে একটা বিন্দু আছে এ, এখানে একটা বিন্দু আছে বি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখ, যে এ বি যে সরলরেখাটা, এই সরলরেখাটাকে ভাব কোনো একটা অন্য বিন্দু সি এখানটায় এটা ছেদ করেছে। ঠিক আছে, এখন সি বিন্দু স্থানাঙ্ক আমরা কিভাবে পেতে পারি? আমার অ্যাকচুয়ালি আচ্ছা, এই সি বিন্দু স্থানাঙ্ক যদি আমাদের খুঁজতে হয় তাহলে আমাদের দুটো জিনিসকে জানতে হবে। একটা হলো এ আর বি বিন্দু স্থানাঙ্ক কিছু জানি কি না সেটা অবজার্ভ করতে হবে। আরেকটা হলো এই সি বিন্দু এ বি এই রেখাংশকে ঠিক কত অনুপাতে ছেদ করেছে। ভাব, এই যে ডিস্ট্যান্সটুকু আর এই যে ডিস্ট্যান্সটুকু, এই ডিস্ট্যান্সটুকুর যদি আমরা অনুপাত জানি, মানে এখন দেখ এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স যা খুশি হোক, সাপোজ এরকম হলো যে 30 আর এটা হলো 20, কিন্তু এদের যদি অনুপাত বের করি আলটিমেটলি অনুপাতটা কী হবে, 3:2। 30:20 করলে আলটিমেট অনুপাতটা কী হবে, 3:2। তো বেসিক্যালি তো কি বলছে যে এইটা যদি অনুপাত আমাদের জানা থাকে আর যদি এই দুটো স্থানাঙ্ক আমাদের জানা থাকে, তাহলে আমরা খুব সহজেই এই সি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো সূত্র কি বলছে? সূত্র বলছে এরকম যে এটা এ, আমি আরেকবার একটু ড্র করে দিচ্ছি, এটা বি, এটা সি। যদি এ বিন্দু স্থানাঙ্ক হয় x1, y1 আর বি বিন্দু স্থানাঙ্ক হয় x2, y2, তাহলে আমাদের সি বিন্দু স্থানাঙ্ক কী হবে, যেখানে এ বি কে সি বিন্দু m:n অনুপাতে ছেদ করেছে, ধরে নিলাম m:n অনুপাতে, যেহেতু জেনারেলভাবে একটা সূত্র ডিসকাস করছে তাই একটা সাধারণ একটা মান ধরে নিলাম m/n। ঠিক আছে, তো সি বিন্দু স্থানাঙ্কটা কী হবে, দেখ সি বিন্দুর স্থানাঙ্ক হবে, প্রথমে ভুজ পাবো, ভুজের সাহায্য নিয়ে, মানে x1 আর x2 এই দুটো ভুজের সাহায্য নিয়ে আমরা সি বিন্দুর ভুজটা বের করতে পারবো। তো মনে রাখবি সবসময় এই অনুপাতটা ক্রসিং করে অ্যাপ্লাই হয়, মানে দেখ এসির দিকে কিন্তু এম আছে, কিন্তু এম এর সাথে গুণটা হবে হলো x2 আর এন এর সাথে গুণটা হবে x1 এর। তো ক্রসিং করে সবসময় অ্যাপ্লাই করবি। তো সি বিন্দুর ভুজ কী হবে, mx2 প্লাস nx1 বাই m+n। বোঝা গেল, mx2 প্লাস nx1 বাই m+n। আচ্ছা, কমা দিয়ে এবার তুই কোটিটা বের করতে পারবি। কোটি কী হবে এবার, কি my2 প্লাস ny1 বাই m+n। তাহলে কি দাঁড়ালো, mx2 প্লাস nx1 বাই m+n, এটা হলো সি বিন্দুর ভুজ, তারপর একটা কমা, তারপরে কি সি বিন্দুর কোটিটা কী হবে, my2 প্লাস ny1 বাই m+n। সি বিন্দুর আমরা কোটি পেয়ে যাচ্ছি। এইভাবে দেখ সি বিন্দু স্থানাঙ্কটা আলটিমেটলি পেয়ে গেলাম, কারণ ভুজ কমা কোটি দুটোই পেয়ে গেছি। ঠিক আছে, তো এইটা কখন হচ্ছে, এইটা তখনই হচ্ছে যখন সি বিন্দুটা এ বি রেখাংশকে অন্তর্খণ্ডিত করছে। মানে অন্তর্খণ্ডিত মানে কি, যেটা ভেতর থেকে খণ্ডন করছে, যে সিটা দেখ এ বি এর ভেতরে রয়েছে, সিটা কিন্তু এ বি এর বাইরের কোনো বিন্দু না, সিটা কি এ বি এর ভেতরের বিন্দু। আচ্ছা, এবার এই জায়গাটা একটা স্পেশাল কেস হতে পারে, যদি এরকম হয় সি বিন্দুটা ঠিক এ বিকে 1:1 অনুপাতে ছেদ করলো। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে, 1:1 অনুপাতে তখনই ছেদ করে যখন সি বিন্দু এ বি এর ঠিক মধ্যবিন্দু হয়। সি বিন্দু যদি এ বি এর ঠিক মধ্যবিন্দু হয়, তাহলে দেখ এসি এর দূরত্ব আর সিবি এর দূরত্ব এটা কি সেম হবে। আলটিমেটলি যা দূরত্বই হোক না কেন সে দূরত্ব দুটো সেম হবে। এবার দূরত্ব দুটো যদি সেম হয়ে যায় তাহলে দুজনেই কি হচ্ছে, আলটিমেটলি কাটাকাটি করে 1:1 অনুপাতে এসে হাজির হবে। এইবার তুই এম এর জায়গাগুলোতে 1 বসিয়ে দে আর এন এর জায়গাগুলোতেও 1 বসিয়ে দে, দেখ কী পাবি, এরকম পাওয়া যাবে, এখানে x1 প্লাস x2 বাই 2, এই যে এখানে x1 এটা প্লাস x2, মানে এন আর এম এ ইয়ে বসছে, কমা দিয়ে কী বসবে, y1 প্লাস y2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। ঠিক আছে, তাহলে
আমাদের কী কী ব্যাপারটা দাঁড়ালো আমরা যদি নোট ডাউন করি। 1 নম্বর, আচ্ছা 1 নম্বর, তাহলে আমরা কি জানলাম যে যদি এ বি কে সি বিন্দু ছেদ করে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে সি বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে। সি বিন্দুর স্থানাঙ্ক হলো mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা কি হচ্ছে my2 প্লাস ny1 বাই m প্লাস n, তাই তো? আচ্ছা, এবার দেখ 2 নম্বর, যদি এরকম হয় যে সি বিন্দু যদি এ বি এর ঠিক মাঝখানের কোনো একটা বিন্দু হয়, যে সিটা ঠিক এ বি এর ঠিক মাঝের একটা কোনো একটা বিন্দু, একটা 1:1 অনুপাতে ছেদ করে, তাহলে এম আর এন এর জায়গাতে আমরা 1 1 বসাবো। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কি হয়ে যাচ্ছে আমাদের? সি বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যাচ্ছে হলো, দেখতে পাবি যে x1 প্লাস x2 বাই 2, কমা y1 প্লাস y2 বাই 2। মানে মূল ব্যাপারটা কি, ভুজ দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, কোটি দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ। এটা করলেই আমরা সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি, যেখানে সিটা কি একটা মধ্যবিন্দু এ বি এর। ওকে। আচ্ছা, এবার 3 নম্বর, যদি এরকম ঘটে দেখ যে এ বি এখানে রয়েছে, সি যদি বহিস্থ কোনো একটা বিন্দু হয়, এবং যদি আমরা জানতে পারি যে এসি এই ভ্যালুটা এম আর বিসি এই ভ্যালুটা কি এন, তার মানে বলতে পারছি দেখ যে এসি ইস টু বিসি ইকুয়ালস টু কত, এম ইস টু এন। এটার মানে বোঝায় এরকম যে সি বিন্দুটা এ বি যে সরল রেখাটা রয়েছে সেই সরল রেখাটাকে অ্যাকচুয়ালি এম ইস টু এন অনুপাতে বহির্খণ্ডিত করছে। বোঝা গেছে কথাটা? এ বি সরল রেখাটাকে এম ইস টু এন অনুপাতে বহির্খণ্ডিত করছে। এখানে সি বিন্দুটা কী করছিল, এ বি সরল রেখাকে অন্তর্খণ্ডিত করছিল। আর এখানে সি বিন্দুটা যেহেতু এ বি ডিস্টেন্সের বাইরে রয়েছে, তাই কী করছে, এটা বহির্খণ্ডিত করছে বলা হয়। তো এই ক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা দেখ এইভাবে বের করতে পারি, কিছু না, সূত্র একই, যে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, কমা এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? ব্যাপারটা এটা দাঁড়ালো যে অন্তর্খণ্ডিত করলে মাঝে প্লাস হবে। সে দেখ লবের এখানেও প্লাস পেয়েছিস, লবের এখানেও প্লাস পেয়েছিস, হরেও প্লাস, সেটা ভুজ আর কোটি যেটাই হোক। আর যদি বহির্খণ্ডিত করে তাহলে লব আর হরে কী বসবে, মাইনাস বসবে। এই হলো লজিক বহির্খণ্ডিত আর অন্তর্খণ্ডিত। ক্লিয়ার? আচ্ছা, এইবার যদি একটু পরবর্তী টপিকে চলে আসি, সেটা হলো যে আচ্ছা তার আগে আসি ভর কেন্দ্র। যদি কোনো একটা ত্রিভুজ এ বি সি আছে, ঠিক আছে, এই ত্রিভুজের স্থানাঙ্কগুলো সবকটাই জানা আছে। স্থানাঙ্কগুলো যদি জানা থাকে তাহলে তার ভর কেন্দ্র কী হয়। অলরেডি আমরা কিন্তু জানি ভর কেন্দ্র কাকে বলে, যে ত্রিভুজের এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যে মধ্যবিন্দু, তার সংযোজক সরলরেখাকে কী বলছে, মধ্যমা, তাই তো? এরকম 3টে মধ্যমা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই ছেদ বিন্দুকে বলা হয় হলো আমাদের ভরকেন্দ্র। মানে এখানে যদি এই জায়গাটা ছেদ করে তাহলে এটার নাম যদি আমি দিই জি, তাহলে এই জিটা কি হলো, এই এবিসি ত্রিভুজের আমাদের ভরকেন্দ্র। আচ্ছা, এবার এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কীভাবে বের করে থাকি? ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করে থাকি এইভাবে। সাপোজ ভাব এ বিন্দুর স্থানাঙ্ক অলরেডি জানিস যে x1 x2 x1 y1 আছে জানিস, এটা ভাব জানিস x2 y2 আছে, আর এটা জানিস x3 y3 আছে। তাহলে কি হবে জি বিন্দুর স্থানাঙ্ক, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, এটা কি পেলাম, ভুজ পেলাম, কমা দিয়ে কার ভ্যালু বসবে, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তাহলে এই যে ভ্যালুটা পেলাম ভুজ কমা কোটি, মানে মূল ব্যাপারটা কি, যে 3টে ভুজের যোগ করে তাকে 3 দিয়ে ভাগ, পেয়ে যাব জি এর ভুজ মানে ভরকেন্দ্রের ভুজ, কমা 3টে কোটির যোগ করে তাকে 3 দিয়ে ভাগ, পেয়ে যাব কি, যে ভরকেন্দ্রের কোটি। ক্লিয়ার? এই হলো কনসেপ্ট। তাহলে ভরকেন্দ্রটাও সূত্র মনে রাখতে হবে। ওকে,
দেখ, এখন যদি একটু ফলো করিস, আমি অ্যাকচুয়ালি এই যে এই ডিসকাশনগুলো অলরেডি করে ফেলেছি। এখানে নিজস্বভাবে খেয়াল করতে পারবি, এই যে এক, এগুলো করে ফেললাম, এগুলো ডিসকাশনগুলো করলাম, 3 নম্বর ডিসকাশনও করলাম। ঠিক আছে, এখন যেটা আরেকটা জানার বিষয় আছে, সেটা হলো এই 4 নম্বর পয়েন্টটা, যে একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক কী হয়। আচ্ছা, অন্তঃকেন্দ্র কাকে বলে? অন্তঃকেন্দ্র বলে ওই তাকে, যে একটা ত্রিভুজের যদি আমরা কী করতে পারি, যে ভেতরে একটা বৃত্ত আঁকতে পারি, সেই বৃত্তটার যে কেন্দ্র হয় তাকে বলা হচ্ছে হলো অন্তঃকেন্দ্র, তাই তো? দেখ, অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক কীভাবে বের করা যেতে পারে। অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক বের করার ক্ষেত্রে তোকে মাথায় রাখতে হবে যে ত্রিভুজের 3টে বিন্দু কী কী রয়েছে, মানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক 3টে কী কী রয়েছে, যেমন এখানে এ বি সি, দেখ x1 y1 x2 y2 x3 y3 আছে। আর ঠিক এই 3টে শীর্ষবিন্দুর বিপরীত যে বাহুগুলো, যেমন এ শীর্ষবিন্দুর বিসি, সিএ, এরকম রেসপেক্টিভলি এবি, এগুলো যে পাবো, তাদের দৈর্ঘ্যটা কী আছে, যদি আমরা এটা জানতে পারি তাহলে এই সূত্রটার মাধ্যমে আমরা বের করে ফেলতে পারবো। তো আমি একটু ছবির আকারে দেখাই ব্যাপারটাকে, তো দেখে নিই যে কেমন আসবে, বুঝতে পেরে যাই ব্যাপারটা। দেখ, আমি একটা ড্র করে নিই ত্রিভুজ, যে এ বি সি। এই যে এবিসি ত্রিভুজটা, এবিসি এর স্থানাঙ্ক ধরলাম যে x1, y1, x1, y1, ঠিক আছে। এইটা ধরলাম যে x2, y2, এটা ধরলাম। আচ্ছা, এটাকে একটুখানি ঘুরিয়ে দিই ব্যাপারটা, একটু ওয়েট কর। যে আমরা বিটাকে x2, y2 ধরছি, আর সিটাকে x3, y3 ধরি বরং। তাহলে দেখ ব্যাপারটা কেমন দাঁড়াবে। x2, বি হলো x2, y2, আর সি ধরলাম x3, y3, ঠিক আছে। এখন দেখ, এ যে বিন্দুটা আছে, এই শীর্ষবিন্দুটার ঠিক উল্টো দিকের যে বিসি যে জায়গাটা রয়েছে, এই বিসি জায়গাটাকে যদি আমরা ধরি, এই দূরত্বটা হলো এ। বি বিন্দুর উল্টো দিকে কী আছে, এসি, এই দূরত্বটা যদি ধরি বি, আর সি বিন্দুর উল্টো দিকে যে রয়েছে এ বি, এই দূরত্বটা যদি ধরি সি, তাহলে আমি 3টে ডিস্টেন্স পেয়ে গেলাম, 3টে আলাদা আলাদা বাহুর, যারা ত্রিভুজের পার্টিকুলার কোনো একটা শীর্ষবিন্দুর বিপরীত বাহু, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজের অন্তঃকেন্দ্রের স্থানাঙ্কটা আমরা পেয়ে যেতে পারি। ত্রিভুজের অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কী হবে সেক্ষেত্রে, দেখ, এটা সূত্রটা বলছে যে এ ইন্টু x1, এর সাথে ঠিক এর সাথে এর উল্টো দিকে কী আছে, x1। আচ্ছা, বি দৈর্ঘ্যটার উল্টো দিকে কে আছে, x2, তাহলে কী হবে বি x2, প্লাস সি দৈর্ঘ্যটার উল্টো দিকে কী আছে, x3, তাহলে কী হবে সি x3। তাহলে এ x1 প্লাস বি x2 প্লাস সি x3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, কমা দিয়ে বসবে হলো এ y1 প্লাস বি y2 প্লাস সি y3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে মরাল অফ দ্য টপিক কী দাঁড়ালো, যে প্রতিটা ভুজ একবার করে তুলব, সেই ভুজ এর বিপরীত বাহু কী আছে তার দৈর্ঘ্য তাদের সাথে গুণ করব। তেমন দেখ, বিপরীত বাহু দৈর্ঘ্য এ, আর ভুজ কি x1, এরকমভাবেই সব কটা হয়েছে বি x2 সি x3, তাদেরকে ভাগ করব কি বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল দিয়ে। ঠিক একই রকমভাবে কোটির ক্ষেত্রেও তাই করব। তাহলে যে এই যে ভুজ কমা কোটি স্থানাঙ্কটা পাবো, আমরা এই ভুজ কমা কোটি যে স্থানাঙ্কটা পাবো, সেটাকে আমরা বলতে পারি কি, যে অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে। দেখ, এইবার আমরা এগুলোর সাহায্য নিয়ে যে কোনো একটা ত্রিভুজেরও কিন্তু ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে কীভাবে সূত্র মাথায় রাখতে হয়, ভাব, এ একটা আছে বিন্দু x1, y1, বি বিন্দুটা আছে হলো x2, y2, আর সি বিন্দুটা আছে হলো তোর x3, y3। তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফলটা হয়, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলতে কী বোঝায়, ক্ষেত্রফল বলতে এর ভেতরের পুরো জায়গাটাকে বোঝায়, তাই তো। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা অলরেডি জ্যামিতির সাহায্যে জানি, যে হাফ ভূমি ইন্টু উচ্চতা হয়, বা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তার অর্ধপরিসীমার সাহায্য নিয়েও আমরা
জ্যামিতিকভাবে বের করতে পারি, বা পরিমিতিতে যে বিষয়গুলো ছিল সেভাবে বের করা যেতে পারে। এর বাইরেও যেটা বের করা যেতে পারে সেটা হলো এই স্থানাঙ্ক জ্যামিতির সাহায্য নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যেতে পারে। কিন্তু অবশ্যই তার জন্য কি জানতে হবে, এই যে শীর্ষবিন্দু তিনটে রয়েছে ত্রিভুজের, মানে এ বি সি, তাদের স্থানাঙ্ক অবশ্যই আমাদের জানতে হবে। যেদের স্থানাঙ্ক যে x1, y1, x2, y2 বা x3, y3 বা যে মানটাই হোক না কেন, সেই মানগুলো আমাদের প্রপারলি জানতে হবে। সেই মানগুলো যদি আমরা প্রপারলি না জানি তাহলে কিন্তু আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবোই না। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বলছে এইটা হয়ে যে হাফ, এবার মডিউলাসের মধ্যে, মডিউলাসটা কেন না হয় যে এই ক্যালকুলেশনটা করতে গিয়ে নেগেটিভ মান চলে আসতে পারে, কিন্তু ক্ষেত্রফল, দৈর্ঘ্য এরা কখনো কি নেগেটিভ হতে পারে না, বা আয়তন এরা কখনোই কোনো নেগেটিভ হতে পারে না। এবার নেগেটিভ মান যদি চলেও আসে তাহলে তাকে মড করে দেবো। এবার মড করে দেওয়ার মাধ্যমে আমরা কী করি, অ্যাকচুয়ালি মেন মানটুকু কোনটুকু, মানে একটা নেগেটিভ মানও যদি থাকে তার মানে অ্যাকচুয়াল ভ্যালু কোনটুকুকে বোঝাচ্ছে সেটুকুকে বোঝায়। যেমন -30 মড ভ্যালু কী হয়, শুধু 30। আবার শুধু 30 মড ভ্যালু কী হবে, সেটাও হবে শুধু 30 হবে। তাহলে সে +30 থাক বা -30 থাক, আলটিমেটলি কী হয় মড করলে আমরা তার শুধু পরম মানটুকু পাই, মানে শুধু তার ভ্যালুটুকুকে পাই, তাই তো? আচ্ছা, এখন দেখ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব কি, যে হাফ x1 y2 - y3, একটা সিকোয়েন্স আকারে মনে রাখবি। যখন প্রথম শীর্ষবিন্দুটার ভুজটাকে নেওয়া হয়েছে, এই যেখানটায় খেয়াল কর, তখন ঠিক কী হচ্ছে, বাকি যে দুটো শীর্ষবিন্দু রয়েছে তাদের কোটিকে বিয়োগ করব। ক্লিয়ার? তাহলে কী হলো, x1 নিয়েছি, তাকে বিয়োগ করেছি কি y2 - y3। এবার এই y2 - y3-কে x1 এর সাথে গুণ হবে, তারপরে কী হবে প্লাস, তারপরে কী বসবে x2, এবার কী হবে y3 - y1। যেহেতু x2টা নিয়েছি ভুজটা, তাই কোটি দুটো কী হবে, y3 থেকে y1 এর বিয়োগ হবে এবং x2 এর সাথে সেটা গুণ হবে, প্লাস x3 বসবে, তারপরে কী হবে y1 - y2 বিয়োগ হবে। এই যে পুরো ভ্যালুটা ভেতরে, সেই ভ্যালুটার মড করে তাকে হাফ দিয়ে যদি ভাগ করি, যে আমরা অ্যান্সারটা পাবো সেটা হবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এই ক্ষেত্রে সাইক্লিক অর্ডারকে সবসময় মাথায় রাখবি। সাইক্লিক অর্ডার ইজ ভেরি এসেনশিয়াল একটা জিনিস, যেটা পরবর্তীকালে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজে লাগে। যে এই যে 1 2 3, 1 2 3, এটা একটা ভাব এরকমভাবে ঘুরেছে, ঠিক আছে? যখন দেখ আমরা x1 নিয়েছি, ভেতরে y2 আর y3 বিয়োগ করেছি, যখন 2 নিয়েছি মানে x2 নিয়েছি, তখন কি 2 এর পরে কে আসছে 3, তারপরে কে আসছে 1। বোঝা যাচ্ছে বিষয়টা? আমি একটু অন্য কালার দিয়ে ব্যাপারটাকে এখানে দেখাই, যে ভাব 1 2 3, এই 1-এর পরে এখানে ঘুরে 2 আসছে, 2 এর পরে ঘুরে 3 আসছে, 3 এর পরে ঘুরে 1 আসছে। তাহলে যখনই 1 এখানে চুজ করছি তখন নিচ্ছি কি 2 আর 3, যখন 2 চুজ করছি, তাই 2 এর পরে কে আসছে ঘুরে 3, তারপরে 1, তাহলে প্রথমে y3 আসবে, তারপরে y1। আচ্ছা, যখন এবার 3 চুজ করবো মানে x3 চুজ করবো, আর x3-র সাথে কে গুণ হবে, আচ্ছা 3 এর পরে ঘুরে কে আসছে 1 আসছে, তাহলে y1 - y2। তাহলে একটাকে সাইক্লিক অর্ডার বলে। সাইক্লিক অর্ডার কিন্তু ম্যাথামেটিক্সের ভেরি একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজে লাগতে থাকে, ম্যাথামেটিক্স বা ফিজিক্স ওরিয়েন্টেড বিভিন্ন ফিল্ডে। তো খুব সাবধানে এই জিনিসটাকে মাথায় রাখবি। তাহলে এইভাবে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। আচ্ছা, এই সূত্রটাকে একটু অন্যভাবেও রিপ্রেজেন্ট করা যেতে পারে, যে কোটিগুলোকে বাইরে রেখে ভুজগুলোকে ভেতরে রেখে, যেভাবে রিপ্রেজেন্ট থাকতে পারে সেটা বইতে পাবি, বা আমি যে পিডিএফটা পাঠাবো। আর এর বাইরে আরেকভাবেও রিপ্রেজেন্ট করা যায়, সেটা হলো ডিটারমিনেন্টের সাহায্য নিয়ে। আমি তোদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো সেই ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি রয়েছে ক্লাস 12-এ, তো এখন সেই ব্যাপারটা বুঝতে পারবি না। এটাকে ডিটারমিনেন্ট বলে। অ্যাকচুয়ালি ডিটারমিনেন্টটা ব্রেক করলে আইদার এইটা পাই অথবা এইটা পাই। আমি এই সূত্রটা আমি এই সেকেন্ড সূত্রটা নিয়ে ডিসকাস করেছি বেসিক্যালি, অথবা তোরা এই ফার্স্ট এটাকেও অ্যাপ্লাই করতে পারিস। তো যেটাই অ্যাপ্লাই করিস না কেন, ফাইনালি অ্যান্সারটা সেম আসতে বাধ্য, যদি না ক্যালকুলেশন ভুল হয়, ঠিক আছে? আর ডিটারমিনেন্টটা এখনই বুঝবি না, ওটা ক্লাস 12-এর বিষয়, ঠিক আছে? ডিটারমিনেন্ট কীভাবে ব্রেক করা যায় সেটা না হয় আমি একটু সামনাসামনি ক্লাস হলে আরেকবার একটু না হয়তো বলে দিতে পারি সেরকম, ঠিক আছে? সেটুকু একটু শিখিয়ে রাখতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, তো এই হলো স্থানাঙ্ক জ্যামিতির বেসিক ব্যাপার। এর মধ্যে অনেকগুলো বিষয় অলরেডি ক্লাস 9-10 হয়তো ছিল, আমি তবুও একটু ডিটেলিংয়ে ডিসকাস করে দিলাম। আচ্ছা, আরেকটা ব্যাপারও থাকছে, সেটা হলো এই যে ধর 5 নম্বরটা ডিসকাশন করলাম, যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন
একটা ত্রিভুজ, একটা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার দেখ, একটা ত্রিভুজ তো এরকম আছে এ বি সি, তাই তো। এইবার এই এ বিন্দুটা ধর ধপাস করে নিচে পড়ে গেল, এ বিন্দুটা ধপাস করে বিসি বাহুর উপর নিচে পড়ে গেল, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি হলো, তাহলে কি আর ত্রিভুজটা থাকবে? মানে তুই ভাব, মানে একটা কল্পনা কর, ভাব একটা ছোট একটা কাপড় নিয়েছিস, কাপড়টাকে এরকম হাতের এরকম চিমটে দিয়ে উপরে তুলেছিস, ঠিক আছে। এইবার ওইটা যতক্ষণ উপরে ধরে থাকছিস ততক্ষণ কি একটা শেপ তৈরি করেছে, অনেকটা হয়তো ওই শঙ্কুর মতো শেপ তৈরি করতে পারে, ঠিক আছে। সেটাকে আমরা একটা আপাত দৃষ্টিতে একটা ত্রিভুজের মতো ভাবলাম, ঠিক আছে। এখন যদি তুই ওই কাপড়টা ছেড়ে দিস, আলটিমেটলি কি ওই শেপটা থাকবে না, ওই জ্যামিতিক আকারটা থাকছে না, মানে শঙ্কুটা থাকছে না, আলটিমেটলি কি ওই কাপড়ের যে চূড়াটা ছিল যেখানে তুই ধরে রেখেছিলি সেটা কি মাটিতে পড়ে গেল। তাহলে ওইটা যদি মাটিতে পড়ে যায়, ঠিক এখানেও সেই ব্যাপারটাই ঘটছে যেটা এখানে দেখাচ্ছিলাম। দেখ, এই যে এ বিন্দুটা এটা যদি আচমকা মাটিতে পড়ে যায়, তাহলে এখানটায় কী হয়ে যায়, ব্যাপারটা এরকম টাইপের দেখতে হয়ে যাবে যে এখানটায় বি আছে, এখানটায় সি আছে, আর এটা হলো এ আছে, কারণ এ তো মাটিতে পড়ে গিয়ে বিসির সাথে মিশে গেছে, তার মানে আর ত্রিভুজ নেই। আচ্ছা, ত্রিভুজই যদি না থাকে তাহলে ত্রিভুজের কি ক্ষেত্রফল থাকবে? তাই না? ক্ষেত্রফল তো তখনই থাকে যখন একটা এরিয়া তৈরি হয়, এখানে তো এরিয়াই নেই আর, তাহলে তার ক্ষেত্রফল কোথা থেকে থাকবে? তা আলটিমেটলি কী হয়ে যাবে, পুরোটাই একটা সরল রেখায় গিয়ে থেমে থাকবে। আচ্ছা, এইটা কেন এই গল্পটা করলাম, দেখ এইটার মাধ্যমে তুই এটা বের করতে পারিস যে যে কোনো তিনটে বা চারটে বা আরও একাধিক বিন্দু যদি একই সরল রেখায় থাকে, তারা সত্যি একই সরলরেখায় আছে কি না সেটা আমরা যাচাই করতে পারি। কীভাবে যাচাই করতে পারি? আমি আপাতত তিনটে বিন্দু দিয়ে কনসেপ্ট বলছি, কারণ তোদের তিনটে বিন্দু দিয়ে আছে, হায়ার থট হায়ারে দেখা যাবে, ঠিক আছে। তো তিনটে বিন্দু দিয়ে যে ক্ষেত্রফলটা বের করা যাওয়া সম্ভব, এ বি সি যদি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু হতো, তাহলে তার ক্ষেত্রফল তোরা বের করতে পারতি, তাই তো। তো আমি ওইটাই বলছি যে এ বি সি এই তিনটে শীর্ষবিন্দু দিয়ে যে ক্ষেত্রফল বের করা সম্ভব, সেই ক্ষেত্রফলের মানটা দেখ শূন্য হচ্ছে কিনা। ক্ষেত্রফলের মান যদি শূন্য হয় তাহলে বলতে পারি কি যে অ্যাকচুয়ালি ত্রিভুজের অস্তিত্বই নেই, পুরোটাই কি মাটিতে মিশে আছে, মানে একটা সরলরেখায় মিশে আছে। তাহলে আমরা বলে দিতে পারবো কি, এই যে তিনটে বিন্দু, সেই তিনটে বিন্দু কী হবে, সমরেখ, তাই তো। এক রেখায় যে বিন্দুগুলো থাকে তাদেরকে সমরেখ বলে। দেখ 6 নম্বর পয়েন্টটা অ্যাকচুয়ালি এইটা নিয়ে ডিসকাস করে বলেছে যে দেখ এই তিনটে বিন্দু x1 y1 x2 y2 x3 y3 সমরেখ হবে, ইংলিশে বলে কোলিনিয়ার, তখনই যখন এই যে x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2 এই টোটাল ভ্যালুটা জিরো হচ্ছে। এখন বলতে পারিস যে ত্রিভুজের ক্ষেত্রফলে তো একটা হাফ ছিল সামনে, হ্যাঁ হাফ তো ছিল, আলটিমেটলি যদি ভ্যালুটা জিরো হয় এই টুটা তো ডান দিকে গুণ হলে সেটাও কি জিরোই হবে, তাই না? তো হাফ তো কোনো এফেক্ট ফেলছে না। তো দেখতে হবে যে সমরেখ হওয়ার শর্ত এইটাই যে এই ভ্যালুটা যদি জিরো হয় তাহলে আলটিমেটলি আমরা বলতে পারবো এটা তিনজন সমরেখ। তো যাই হোক, আর 7 নম্বর যে পয়েন্টটা থাকলো, 7 নম্বর পয়েন্টটা নিয়ে আমি আজকে ডিসকাশন করছি না, এই রিলেটেড কোনো জিনিস যদি দেখতে পাস তো সেইটা পরের দিনের হোম টাস্ক দেবো আমি, তার আগেও একটা অবশ্যই একটা ভিডিও ডিসকাস করবো। এবং আরেকটা ডিসকাশনও একটু থামিয়ে রাখছি, সেটা হলো সঞ্চার পথ বা লোকাস, বাংলায় বলছে সঞ্চার পথ, ইংলিশে বলছে লোকাস। এই সঞ্চার পথ বা লোকাস নিয়ে অনেক অঙ্ক এই চ্যাপ্টার থেকে থাকে, সেটা হয়তো ক্লাস 9-10 করিসনি। বিষয়টা এমন কোনো কিছু জটিল নয়, শব্দটাই নতুন, কিন্তু এই যা যা সূত্র আছে সেই সূত্রগুলোকেই অ্যাপ্লাই করতে হবে। আর ওই সঞ্চার পথের একটা সমীকরণ বের করা যায়, তো সেই সমীকরণ বের করাটা শিখতে হবে, আর কিছু না। তো সেইটাও আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করবো, আর তার সঙ্গে এই 7 নম্বর পয়েন্টে এটা বাদ রাখলাম, সেটাও নেক্সট ভিডিওতে ক্লিয়ার করবো। যাই হোক, পরের দিনের হোম টাস্ক যা থাকবে, তো তার আগে কিছু উদাহরণগুলো ভালো করে দেখে নিবি। আচ্ছা, বেসিক্যালি এই চ্যাপ্টারটা অলরেডি ক্লাস 9-10-এ ছিল বলে আমি আর উদাহরণ নিয়ে বা এক্সারসাইজ নিয়ে খুব বেশি ওভার ডিসকাশনে যাচ্ছি না। আশা করছি যে হোম টাস্ক করতে পারবি। মূলত সেই জিনিসগুলোকে বাদ রাখবি যেগুলো ভাব বললাম, যেটা ওই 7 নম্বর পয়েন্টটা আর সঞ্চার পথ রিলেটেড আছে। আমি একটু ক্ল্যারিফাই করে দিই নয়তো। মূলত টাস্ক থাকবে এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত ফুল, ঠিক আছে, এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত ফুল। এবার এইখানে যে অঙ্কগুলো বাদ দিবি আপাতত হোম টাস্কের সময়, সেই বাদ দেওয়া অঙ্কগুলো আমি বলে দিচ্ছি, কোনগুলোকে বাদ রেখে অঙ্কগুলো করবি, কারণ এগুলো এই মুহূর্তে করতে পারবি না আর কি। এই যে 2, 3,
এটা আমি পরের দিনের জন্য টাস্ক দেবো। আমি আপাতত এই মঙ্গলবারের টাস্ক এগুলো দিচ্ছি না, যেগুলো আমি কেটে দিচ্ছি সেগুলো মঙ্গলবারের টাস্ক নয়, না, সেগুলোকে বাদ রেখে অন্য যেগুলো পড়ে থাকছে সেগুলোকে করবি অ্যাজ এ হোম টাস্ক, ঠিক আছে? এই 2, 3 বাদ। আচ্ছা, তারপরে 8 নোট ডাউন করে নিবি, 9, ঠিক আছে, এগুলো বাদ। 10, এগুলো বাদ বলতে কিন্তু আবার বলছি, এগুলো আপাতত বাদ, মানে মঙ্গলবারের হোম টাস্কের জন্য বাদ। তারপরে আরেকটা ভিডিও বানাবো মঙ্গলবার হোম টাস্ক দেখা হয়ে গেলে, তখন আবার এগুলো নিয়ে একটু ডিসকাস করে তারপরে পরের শুক্রবারের জন্য এটা হোম টাস্ক দেবো পরে। তো যাই হোক, 10, 16 হলো বাদ, ঠিক আছে? 18, বাদ বাকিগুলো করবি, বাদ বাকি যা যা দেখা যাচ্ছে সব করবি। এখানেও যা দেখতে পাচ্ছি সবই করতে হবে। আচ্ছা, অবশ্যই একটা জিনিস বলি, বেসিক জিনিস কিন্তু সবসময় মাথায় রাখবি। মানে ভাব একটা আয়তক্ষেত্রর ক্ষেত্রে কী হয়, আয়তক্ষেত্রে কী হয়, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, আর প্রতিটা কোণ কি সমকোণ, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। তো এই বিষয়গুলো মাথায় রাখবি যে এবার আয়তক্ষেত্রের যদি সবকটা স্থানাঙ্ক আমরা পেয়ে যাই শীর্ষবিন্দুর, তাহলে সেটা আয়তক্ষেত্র কি না ভাব যাচাই করতে দিল, সব 4টে স্থানাঙ্ক বলে দিল, আয়তক্ষেত্র কিনা যাচাই করতে বললো। তো দেখবি যে 4টে মানে যে কোনো দুটো দুটো করে বিন্দু নিয়ে, বা যে কোনো দুটো দুটো করে বিন্দু নিয়ে দূরত্বগুলো বের করে ফেলবি। আচ্ছা, আমি একটু ফ্রেশ জায়গাতে দেখি যে বেসিক্যালি কী বলতে চাইছি, যে ABCD যদি 4টে আমাদের স্থানাঙ্ক বিন্দু থাকে, এখন দেখতে হবে যে দেখ যে AB ইকুয়ালস টু CD হচ্ছে কি না, আর কি AB ডিস্টেন্স বের করা যাবে, কারণ এদের স্থানাঙ্ক তো জানিস, আর C আর D এর স্থানাঙ্কও জানিস, তাহলে CD ডিস্টেন্সও বের করা যাবে, তাহলে AB ইকুয়ালস টু CD হচ্ছে কি না। আর দেখতে হবে কি AD এই ডিস্টেন্সটা ইকুয়াল টু BC হচ্ছে কি না, তাহলে আমরা বলতে পারবো সেটা একটা আয়তক্ষেত্র। হ্যাঁ, এখন একটা বিষয় থাকবে যে এটা আমরা কনফার্মলি আয়তক্ষেত্র বলতে পারছি কিনা, কারণ সামান্তরিকের ক্ষেত্রেও তো বিপরীত বাহু সমান হয়, সমান্তরালও হয়। তাহলে সেই ক্ষেত্রে কনফার্ম হতে হবে কি তোর যে যে কোনো একটা কোণ অ্যাটলিস্ট সমকোণ কিনা, সেটা চেক করার বিভিন্ন পন্থা হতে পারে। একটা পন্থা আমি বলে দিচ্ছি যে পিথাগোরাস, তুই এটা দেখে নিতে পারিস যে ঠিক যে কোনো একটা কর্ণ যোগ করে দিলি, তো AD স্কোয়ার প্লাস DC স্কোয়ার, AD স্কোয়ার প্লাস AD মানে AD ডিস্টেন্স যেটা, DC ডিস্টেন্স যেটা, তাহলে স্কোয়ারের যোগফল AC স্কোয়ার মানে কর্ণটা হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা 90 ডিগ্রি, তাহলে তার বিপরীতগুলো সব 90 ডিগ্রি হবে, কারণ যেহেতু তারা সমান রয়েছে, ঠিক আছে? বেসিক্যালি একটা সামন্তরিকের, একটা মাথায় রাখবে, একটা সামন্তরিকের যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে তার অন্য কোণগুলো সব 90 ডিগ্রি হতেই হবে। একটা সামন্তরিকের যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তো বেসিক্যালি একটা কোণকে 90 ডিগ্রি রেখে তুই কখনোই সামন্তরিক আঁকতে পারবি না যদি না তাকে আয়তক্ষেত্রের রূপ দিতে না পারবি। মানে এইটাই কথাটা বলতে চাইছি, সামন্তরিকে যদি একটা 90 ডিগ্রি হয়ে যায়, বাদবাকিগুলো এমনি 90 ডিগ্রি হয়ে যাবে, আর বাদবাকিগুলো যদি সবাই 90 ডিগ্রি হয়ে যায়, আলটিমেটলি সেটা সামন্তরিকটা কী হয়ে যাবে, একটা আয়তক্ষেত্রে রূপান্তর হয়ে যাবে। আর একটা আয়তক্ষেত্র কিন্তু সে নিজেও একটা সামন্তরিক, তাই তো? তো এটা সবসময় মাথায় রাখবি। তো আমি এটাই বলতে চাইছি মূল বিষয়, যে বেসিক জ্যামিতিক বা পরিমিতির ধারণাগুলোকে মাথায় রাখবি। আচ্ছা, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কী হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে যার 4টে বাহুর দৈর্ঘ্যই সমান তাকে আমরা বর্গক্ষেত্র বলতে পারি। তাহলে 4টে বাহুর দৈর্ঘ্য বের করে ফেলবি, দেখবি 4টে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কিনা। এখন 4টে বাহুর দৈর্ঘ্য সমান হওয়ার পরও একটা সন্দেহ থাকতে পারে যে রম্বস হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে কনফার্ম করবো কী করে, আবার পিথাগোরাসের সাহায্য নিয়ে নে, আবার পিথাগোরাসের সাহায্য নিয়ে এরকমভাবে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার হচ্ছে কিনা বের করে ফেল। তাহলে কি যে একটা কোণ সমকোণ হয়ে যাবে, আবার একটা কোণ যেই সমকোণ হয়ে গেল, রম্বসের ক্ষেত্রে একই গল্প, রম্বসের একটা কোণ যদি সমকোণ হয়ে যায়, তাহলে সেটা আপনা আপনি একটা বর্গক্ষেত্র তৈরি করে ফেলবে, ঠিক আছে? কারণ বর্গক্ষেত্র কিন্তু নিজেও একটা রম্বস, তাই তো? আচ্ছা, তো এই বিষয়গুলোকে মাথায় রাখবি। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা, যে বৃত্তের ক্ষেত্রে, সেটাও আমি একটু বলে দিই, যে বৃত্তের ক্ষেত্রে জানা জিনিসই, এই জিনিসগুলো একটু মাথায় রাখার কিছু না, যে ব্যাস যেটা থাকে, ব্যাসের মধ্যবিন্দু কী হয়,
আমার বৃত্তের কেন্দ্রটা পাই আমরা, তাই তো, ব্যাসের মধ্যবিন্দু আকারে। তাহলে যে কোনো বৃত্তের যদি ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক আমাদের জানা থাকে, যেমন এ আছে আর বি আছে, ভাব এখানে 2,3 আর বি এর স্থানাঙ্ক ভাব 5,-6, মানে আমি একটা উল্টোপাল্টা যা খুশি নিলাম আর কি। তাহলে তোকে বললো বা জানতে চেলো যে এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক কী হবে। তাহলে আমরা এবার শুধু লজিক লাগাবো। কেন্দ্র মানে কি? কেন্দ্র সেখানেই আছে যেখানে কি ব্যাসের মধ্যবিন্দু। তাহলে ব্যাসের যদি মধ্যবিন্দু হয়, তাহলে এই প্রান্তবিন্দু দুটো মানে এ আর বি এরও সে মধ্যবিন্দু হবে, মানে সি বিন্দুটা। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কী হবে? মধ্যবিন্দু সূত্র লাগাবো, যে কি এই প্রান্তবিন্দু দুটোর ভুজের যোগফল মানে কি 2 + 5/2, আর কোটির যোগফল বাই 2 মানে কোটি কী আছে 3 - 6/2, ভুজের যোগফল বাই 2, কোটির যোগফল বাই 2। আচ্ছা, ভ্যালুটা কী পাচ্ছি? 5 + 2 মানে 7/2, কমা হচ্ছে দেখ -3/2। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে হয়তো সবাই অবজার্ভ করছিস, আমি যখনই স্থানাঙ্ক লিখছি তখনই দেখ এরকম 3টে ইকুয়াল দাগ দিচ্ছি। এটাও বলে রাখি, স্থানাঙ্ক লেখার ক্ষেত্রে আমরা 2টো ইকুয়াল দাগ দিয়ে থাকি না, এটা একটু মাথায় রাখবি। স্থানাঙ্ক লেখার ক্ষেত্রে 3টে ইকুয়াল দিয়ে বোঝানো হয়। অন্য যে কোনো মান লেখার ক্ষেত্রে ভাব তুই লিখছিস যে a = শুধু 2, তো সেক্ষেত্রে কিন্তু ইকুয়াল দিয়েই লিখবো। কিন্তু এ দিয়ে যদি একটা স্থানাঙ্ককে বোঝায়, তাহলে আমরা কি 3টে ইকুয়াল দিয়ে এই যে 2,3 এরকম লিখবো। ক্লিয়ার? এগুলো একটু মাথায় রাখবি, এগুলো ছোটোখাটো বিষয়গুলো। ওকে, তো এই ব্যাপার। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে হোম টাস্কগুলো করবি। তো যেগুলো কাটতে বলেছি সেগুলো নিশ্চয়ই মনে আছে বা খেয়াল করে নিস, অথবা ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করে নিস। আচ্ছা, এরপরে সেটা হলো যে অতি সংক্ষিপ্তরও আমি বেশ কিছু জিনিসকে আউটার লিস্টে ফেলছি, সেগুলোকে বাদ রেখে অন্য অঙ্কগুলো করবি। ওকে, এক কর। অন্য যেগুলো প্রবলেম হতে পারে আমি সেগুলোকে একটু বাদের তালিকায় ফেলছি। আচ্ছা, 2, 3, 4 এগুলো বাদ যাচ্ছে। আবার একই কথা বলছি, আপাতত বাদ যাচ্ছে। ওকে, না আপাতত আমি বাদ দিচ্ছি। কী কী বাদ দিলাম? 2, 3, 4 মানে এগুলো মঙ্গলবারের হোম টাস্কে থাকছে না। 5 থাকছে না, ঠিক আছে। 6ও থাকছে না, এগুলো পারবি না যতক্ষণ না ডিসকাস করছি পরের পার্টটুকু। আচ্ছা, এরপরে পরপর করতে থাকবি 7, 8, 9, 10, 11। এখানে যা যা বলেছে ওই জ্যামিতিক কনসেপ্টকে মাথায় রাখতে হবে কিন্তু। যেমন দেখ 13 নম্বরে কী বলছে, যে 3টে শীর্ষবিন্দু দিয়ে বলে দিল যে দেখাতে বলেছে এর একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু কখন হয়? যখন পিথাগোরাসকে স্যাটিসফাই করে। তাহলে তোদের কাজটা কী হবে, যে 3টে শীর্ষবিন্দু 3টে নাম দিয়ে দিলি ABC। এখন জানি না কে কোন জায়গায় রয়েছে, কিন্তু 3টে নাম দিয়ে দিলি আগে ABC। এখন AB দৈর্ঘ্য বের করা যাবে। এই 6,6 যদি এ হয়, 2,3 যদি বি হয়, তাহলে এবি দৈর্ঘ্য বের করতে পারবো, যে দূরত্ব নির্ণয়ের সূত্রের সাহায্যে, যে কী হবে 6 - 2 এর হোল স্কোয়ার প্লাস 6 - 3 এর হোল স্কোয়ার। এরকম করে অ্যাকচুয়ালি এবি দূরত্ব বের হবে। এরমভাবে বিসি দূরত্ব বের করবি, এরমভাবে এসি দূরত্ব বের করবি। তাহলে কি এ বি বিসি সি এ 3টে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার দেখ, যে কোনো দুটো স্কোয়ারের যোগফল, বি কেয়ারফুল, একটা চেক করে কিন্তু অফ করে দিবি না। আমি ওই কারণে রিপিট করলাম কথাটা, যে কোনো দুটো বাহুর স্কোয়ারের যোগফল অন্য বাহুর স্কোয়ারের সমান হচ্ছে কিনা। মানে আমাদের এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার হচ্ছে কিনা, যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার হচ্ছে কিনা, আমার এটা চেক করতে হবে। হ্যাঁ, এটা চেক করার পরে যদি বাই চান্স না মেলে, তাহলে আমাদের অন্য জিনিসও চেক করতে হবে, যে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার হচ্ছে কিনা। অথবা এটা করে যদি না মেলে, তাহলে আমাদের চেক করতে হবে যে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বিসি স্কোয়ার হচ্ছে কিনা। এই 3টের মধ্যে যে কোনো একটা যদি অ্যাপ্লাই হয়ে যায়, তার মানে কি পিথাগোরাস অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে আমরা বলে দিতে পারছি যে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবেই। ক্লিয়ার হয়েছে? তো অন্তত একটা অ্যাপ্লাই করে কিন্তু বাদবাকি ডিসিশান নেওয়া যাবে না। 3টের মধ্যে যে কোনো একটাই অ্যাপ্লাই হতে পারে, তো বি কেয়ারফুল। ওকে, তো এই বিষয়টাই ব্যাপার। তো এরমভাবে চেষ্টা করবি অঙ্কগুলোকে। অন্য যা যা বলেছে সবগুলোই দেখবি এরকমভাবে 13, 14 সবই করতে হবে, 15, 16, 17, 18 যা দেখতে পাচ্ছি সবই করতে হবে, এগুলো করবি। ওকে, আচ্ছা, এখানটায় চলে আসি আমরা পরের পেজে দেখি কিছু বাদ যায় কি না। 19, 20, 21 এগুলো সব করতে হবে, এগুলো করতে হবে। 22, 23 এগুলো সব করতে হবে। 25, 26, 27, 28, 29 সবই করতে হবে।
30, 31, 32, আচ্ছা দেখ সবই করতে হবে, দেখতে পাচ্ছি 32 নম্বর অঙ্কটা এটা। বলছে কে এর মান কত হলে, খেয়াল কর যে কি বলছে, যে কে এর মান কত হলে, দেখতে পাচ্ছিস অঙ্কটা নিশ্চয়ই। বলছে কে এর মান কত হলে এই ভ্যালুটা একই সরলরেখায় থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে তিনটে বিন্দু দিয়েছে এরা একই সরলরেখায় তখনই থাকবে যদি তাদের ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল যে সূত্রটা আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করব, সেই মানটা ইকুয়ালস টু জিরো হয়। তাহলে এইটাকে অ্যাপ্লাই করে এখানে দেখ x1 y1, x2 y2, x3 y3 এরমভাবে আছে। তো এরমভাবে ওই সূত্রটা অ্যাপ্লাই করে সেটা ইকুয়ালস টু জিরো লিখে দে, কারণ বলে দিচ্ছে যেহেতু সরলরেখায় বা একই সরলরেখায় বা সমরেখা হতেই হবে। তাহলে সেটি ইকোয়াস টু জিরো লিখে দে। এবার সেটি ইকোয়াস টু জিরো লিখে এবার যদি একটু বেসিক ক্যালকুলেশন করিস, তাহলে কি এই যে এখানটায় x3 জায়গায় দেখ কে আছে, সেই কে এর মানটাই শুধু পড়ে থাকছে, কারণ বাকি মানগুলো তো সব জানি, বাম দিকেও সব মানগুলো জানা আর ডান দিকে তো জিরোই আছে। একটু ক্যালকুলেশন করলে কে এর মানটা দেখ পেয়ে যাবে। এই ব্যাপার। ঠিক একই রকম কনসেপ্টের সাহায্য নিয়ে 33 বের করতে পারবি। মানে a,0, 0, b, 1, 1 তিনটে বিন্দু আছে, তিনটে বিন্দু সমরেখ হবে কখন, ওই তিনটে বিন্দুর যে দিয়ে সূত্রটা পাচ্ছি সেই সূত্রটা ইকুয়াল টু জিরো যদি হয়, তো সেখান থেকে একটু সাজিয়ে নিতে পারলেই এটা পেয়ে যাবো। ঠিক একই রকমভাবে 34 বা 35 করতে হবে। আচ্ছা 36ও করবি, 37 করবি, 38 করবি। আচ্ছা এটা বাদ দিয়ে একটু, না 39ও করতে হবে। হ্যাঁ 40 আর 41কে বাদ দিয়ে দিবি আপাতত। আপাতত 40 আর 41টাও বাদ যাবে। ঠিক আছে, তাহলে সংক্ষিপ্ত কী দাঁড়ালো, সংক্ষিপ্ত যেটা দাঁড়ালো দেখতে পাচ্ছি 40, 41 বাদ, আর ওখানে 1 থেকে 6 পর্যন্ত বাদ। প্রথম 6টা অঙ্ক বাদ সংক্ষিপ্ত, আর শেষ দুটো অঙ্ক বাদ। ঠিক আছে, 8টা বাদ দিয়ে বাদ বাকি যে কটা অঙ্ক আছে সংক্ষিপ্ত সব কটা করতে হবে। আর এমসিকিউরও যা যা বাদ দিলাম সেগুলো একটু ভিডিও রিওয়াইন্ড করে একবার দেখে নিবি। তো সেগুলোকে আপাতত বাদ দিয়ে বাকিগুলো করবি। তো এটা হবে মঙ্গলবারের হোম টাস্ক। ওকে, তো আজকের মতো বাই।